শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুলতানপুর হানিফ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা বেগম, প্রভাষক, বিষয় পরিণীতি সুশাসন। পূর্বের ধারাবাহিকতায় আজকে পরিণীতি সুশাসনের প্রথম অধ্যায়ে যে টপিকসটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে পরিণীতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। পরিণীতি সুশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ হচ্ছে নাগরিক জীবনকে স্পর্শ করে তার প্রায় সকল দিকে, যে জিনিসগুলো নাগরিক জীবনকে স্পর্শ করবে তার সকল দিকে কিন্তু পরিণীতিতে আলোচনা করা হয়। আর পরিণীতি সুশাসন হচ্ছে জ্ঞানের মূল্যবান শাখা, যার জন্য পরিণীতি সুশাসন পাঠ করা অত্যন্ত জরুরি। প্রথমত যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে কি পরিণীতি সুশাসন সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনে শিক্ষা দান করে। কারণ হচ্ছে পরিণীতি সুশাসন ইতিহাস, অর্থনীতি এগুলোর সাথে সম্পৃক্ত। কারণ পরিণীতি সুশাসন ইতিহাস যেমন মানুষের কি করে অতীত বর্তমান নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের দিক নির্দেশ করে। অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক কল্যাণের কথা ভাবে, অর্থনৈতিক ভাবে মানুষের জীবন মান উন্নয়নের যে দিকগুলো নিয়ে আলোচনা করে, পরিণীতি ঠিক তেমনি মানুষের সামাজিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যার জন্যই পরিণীতি সুশাসন পাঠ করা দরকার। কারণ হচ্ছে এই পরিণীতি সুশাসন একজন নাগরিককে সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে থাকে। দ্বিতীয় যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে পরিণীতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পরিণীতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। এখানে বলা হচ্ছে যে সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পরিণীতি সুশাসন পাঠের ফলে সুদূর অতীত কিভাবে নাগরিক জীবনে সূত্রপাত হলো এবং নাগরিকতার রূপ কি রূপ, সুনাগরিকতার যে গুণাবলীগুলো এবং আধুনিক যুগের নাগরিক বলতে আমরা কি বুঝাই, অর্জিত হয় কিভাবে, নাগরিক জিনিসটা অর্জন করে আমরা কিভাবে, বিলুপ্তি ঘটে কিভাবে, এই সমস্ত বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়, পরিণীতি সুশাসনে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে যে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। একজন নাগরিকের যে সংকীর্ণতা, অন্ধ বিশ্বাস, সেই জিনিসগুলো, গোঁড়ামি, এই জিনিসগুলো কিন্তু পরিণীতি সুশাসন পাঠের ফলে কিন্তু তার দৃষ্টিভঙ্গি উদার করতে সহযোগিতা করে। তারপরে আসি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। যেমন ধরো পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, এই সমস্ত বিষয়ে যেই সংগঠন বা প্রতিষ্ঠান তার অতীত জানতে কিন্তু পরিণীতি সুশাসন আমাদেরকে সহযোগিতা করে থাকে। তারপরে হচ্ছে যে সুনাগরিকের শিক্ষা দান করে। আমরা জানি বুদ্ধি, বিবেক, আত্মসংযম এই জিনিসগুলো একজন নাগরিককে সুনাগরিক করে তোলে। আর এই সমস্ত বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়, পরিণীতিতে আলোচনা করা হয়। এছাড়া আরো কিছু পয়েন্ট আছে, যেমন ধরো বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। আমি এগুলো বলে নিচ্ছি। বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। পরিণীতি সুশাসন পাঠ করলে কোন দেশের জন্য কিরূপ সংবিধান ও সরকার উপযোগী, সরকারি বিভিন্ন বিভাগের প্রকৃতি ও কার্যাবলী, নির্বাচক মন্ডলী, জনমত, তারপর হচ্ছে জনমতের গুরুত্ব, এই জিনিসগুলো পরিণীতি সুশাসন পাঠের মধ্য দিয়ে আমরা জানতে পারি। এগুলো হচ্ছে যে বর্তমান অবস্থা সম্পর্কে, এবং এই বর্তমান অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়, পরিণীতি সুশাসনে আলোচনা করা হয়। তারপর হচ্ছে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব কি, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্ব আমরা কিভাবে অর্জন করতে পারি, এর কার্যাবলী কি, এই সমস্ত বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়, পরিণীতি সুশাসনে আলোচনা করা হয়। যার জন্য আমাদের কি করা দরকার, পরিণীতি সুশাসনটা পড়া উচিত এবং এটা পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ কি সুন্দর ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গড়ে তোলা এবং সুনাগরিকের শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে, পরিণীতি সুশাসনের জ্ঞান অর্জন করতে হবে। এই হলো কি আজকের পরিণীতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন এটা পাঠ করবো, এটার প্রয়োজনীয়তা কতটুকু কি। আচ্ছা, এবার আসি পরিণীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে। এখানে যে প্রথম যে সম্পর্কটা, সাদৃশ্য, আমরা যাই কিছু বলি না কেন সম্পর্ক সাদৃশ্য, প্রথম সম্পর্কটা হচ্ছে উৎপত্তিগত অর্থগত অভিন্নতা। এখানে উৎপত্তিগত এবং অর্থগত অভিন্নতা। ল্যাটিন শব্দ
CB7 তো CB7 CBটা থেকে কি উৎপত্তি হচ্ছে সিভিক্স পরিণতি। এখানে ল্যাটিন শব্দ CB7 সিভিটাস থেকে সিভিক্স শব্দটি আসছে, আর গ্রিক শব্দ ল্যাটিন শব্দ CB7 সিভিটাস থেকে সিভিক শব্দটি আসছে, আর গ্রিক শব্দ পলিটিক্স এবং পলিস থেকে পলিটিক্স শব্দটি আসছে। সিভিক শব্দ অর্থ হচ্ছে নাগরিক, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক তেমনি পলিটিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক, পলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত এবং অর্থগত দিক থেকে কিন্তু অভিন্ন, মানে ভিন্নতা নেই, একই অর্থ নাগরিক। এখানে বলা হচ্ছে যে কি, সুতরাং বলা যায় যে কি অর্থগত দিক থেকে জ্ঞানের উভয় শাখায় কি করে পরস্পর সম্পর্কযুক্ত এবং প্রায় অভিন্ন। যেহেতু নাগরিক নগর রাষ্ট্র উভয় কি করে নাগরিকদের নিয়ে আলোচনা করে থাকে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আলোচ্য বিষয়ে আলোচ্য বিষয়ের মিল। এখানে পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় কিন্তু নাগরিকদের নিয়ে আলোচনা করে থাকে। পরিণতি সুশাসন শুধুমাত্র নাগরিকদের নিয়ে আলোচনা করে, আর রাষ্ট্রবিজ্ঞানটা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা করে। এখানে বলা আছে কিছু কিছু বিষয় উভয় শাস্ত্রে আলোচনা করে থাকে। নাগরিকতা বিষয়ে বিজ্ঞান হলো পরিণতি সুশাসনের আলোচ্য সূচিতে রয়েছে সংবিধান, রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংঘ, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়গুলো। আর ওপর দিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। তার মানে হচ্ছে যে উভয় বিষয় নাগরিকদের নিয়ে আলোচনা করে থাকে। নিবিড় সম্পর্ক, 3 নম্বর হচ্ছে নিবিড় সম্পর্ক। নিবিড় সম্পর্ক, এখানে বলা হচ্ছে যে পরিণতি সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান। উভয় সম্পর্ক হচ্ছে দেহ এবং আত্মার সাথে সম্পর্কিত, কারণ একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, উদ্দেশ্যের দিক থেকে সাদৃশ্য। উদ্দেশ্যের দিক থেকে সাদৃশ্য কারণ হচ্ছে পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় কিন্তু নাগরিকদেরকে নিয়ে কাজ করে, নাগরিকদের কল্যাণের কথা ভাবে, যার জন্য বলা হচ্ছে যে উদ্দেশ্য কিন্তু উভয়ের কিন্তু এক, কারণ কি নাগরিক কেন্দ্রিক। এখানে বলা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের এই উভয় শাখার উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা, জ্ঞানের এই উভয় শাখার লক্ষ্য হলো সুনাগরিক তৈরি করা, কেননা সুনাগরিক হলো জাতির অমূল্য সম্পদ। এই বিষয়গুলো হচ্ছে সাদৃশ্য। ঠিক তার উল্টো দিকটা হচ্ছে কি বৈসাদৃশ্য। আমি বলে দিচ্ছি যে পরিণতি বিষয়বস্তুগত পার্থক্য, পরিধি এবং বিষয়বস্তুগত পার্থক্য। এখানে হচ্ছে পরিণতি সুশাসন কি নাগরিক কেন্দ্রিক, এর পরিধি বিষয়বস্তু হচ্ছে ক্ষুদ্র অর্থে, আর রাষ্ট্রবিজ্ঞান যেহেতু রাষ্ট্রকেন্দ্রিক তার জন্য রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু হচ্ছে একটু ব্যাপক। অনেকে এই জন্য পরিণতি সুশাসনকে রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হিসাবে ধরে নেয়। তার মানে হচ্ছে কি পরিণতি সুশাসন অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হচ্ছে ব্যাপক, যার জন্য পরিণতি সুশাসনকে রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ হিসাবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে যে বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। তার মানে হচ্ছে আলোচ্য বিষয় নির্ধারণ এবং তার উপর গুরুত্ব আরোপের ক্ষেত্রে জ্ঞানের উভয় শাখার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠনের উপর যতটা গুরুত্ব আরোপ করে আর অন্য বিষয়গুলোর উপর ততটা কিন্তু গুরুত্ব আরোপ করে না। অপরদিকে পরিণতি সুশাসন যেহেতু নাগরিক সম্পর্কীয় বিষয়গুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করবে অন্য বিষয়গুলোর উপর করবে না। একটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবে, একটা হচ্ছে নাগরিক সম্পর্কিত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবে। আচ্ছা, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যেটুকু পার্থক্য তা মূলত দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। পরিণতি সুশাসন নাগরিকতা বিষয়ে বিজ্ঞান হওয়ায় সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে যেভাবে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হওয়ায় এখানে দেখা হয় কি
রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে, একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্র বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা হবে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তার মানে হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হচ্ছে একটা নাগরিক, একটা হচ্ছে রাষ্ট্র। আচ্ছা, উৎপত্তিগত পার্থক্য যেটা, যে পরিণতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স এর উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, আর রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি গ্রিক শব্দ হচ্ছে পলিটিক্স এবং পলিস থেকে পলিটিক্স শব্দটি আসছে। আচ্ছা, এখানে হচ্ছে যে কি পরিধি বিষয়বস্তুগত পার্থক্য, তারপরে হচ্ছে বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আর উৎপত্তিগত পার্থক্য। পার্থক্য যাই থাকুক না কেন, কিন্তু এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য তা মূলত হচ্ছে কি মাত্রাগত, গুণগত নয়। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে দুটি শাখার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ, উভয় সম্পর্ক দেহ এবং প্রাণীর সম্পর্ক তুল্য, যেন একে অপরের সহোদর। জ্ঞানের এই দুটি শাখা আসলে পরস্পরের সহায়ক এবং পরিপূরক। তার মানে হচ্ছে যে পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, সাদৃশ্য বৈসাদৃশ্য যাই থাকুক না কেন, এই দুটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা অবশ্যই এগুলা পড়বা। আল্লাহ হাফেজ আজকের জন্য।